বিএনপির পক্ষ থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আমাদের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন, যার ভিত্তিতে দেশের মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হয়েছিল, সেটি পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ, 7 জনের বেঞ্চের মধ্যে 4 জন এটা বাতিলের পক্ষে, 3 জন এটা রাখার পক্ষে রায় দিয়েছিলেন। এই রায়টির বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি রিভিউ পিটিশন করেছিল। যে রিভিউ পিটিশনের উপরে আমাদের প্রাথমিক শুনানির পরে আদালত 3টি বিষয়ের উপরে লিভ গ্রান্ট করেছিল, সেটার উপরে এখন শুনানি হচ্ছে। প্রথমটি হচ্ছে তৎকালীন সময়ে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন 7 জনের যে বেঞ্চ সর্বসম্মতভাবে তখন দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মূল জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল ওই শর্ট অর্ডারের মধ্যে সবার যে সিদ্ধান্ত ছিল পরবর্তী 2টি জাতীয় সংসদ নির্বাচন তৎকালীন বিদ্যমান ব্যবস্থায় হতে পারে, সেটি পরিবর্তন করা হয়েছে। যে ব্যাপারে ওই জাজমেন্টের অন্যতম বিচারপতি আব্দুল ওহাব মিয়া সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের সিনিয়র জয়নুল আবেদিন সুস্পষ্টভাবে বলেছে যে 13শ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করার মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সরকার বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন সুনিশ্চিত করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 15শ সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে তুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। অতএব এই বিদ্যমান ব্যবস্থায় মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আসা উচিত এবং সেই কারণে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেব যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি বাতিল হয়ে পুনর্বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরানো দরকার। এটা স্যারের বক্তব্যের মূল সাবস্ত। আপনারা জানেন যে বর্তমানে নেপালের মাননীয় প্রধান বিচারপতি তিনি বাংলাদেশ সফর করছেন। আমাদের স্যারের বক্তব্যের মধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বললেন যে নেপালের প্রধান বিচারপতি আজকে আমাদের আদালতে আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং এই মামলা সংক্রান্ত বিষয়ে উনি আমাদের 2 জনকে, আমি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার এহসান সিদ্দিকীকে বললেন যে 2টা পয়েন্ট, যে পয়েন্টটা আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন। প্রশ্ন উঠেছিল যে খায়রুল হক সাহেবের যে রায়টি দিয়েছিলেন তখন কিন্তু তিনি প্রধান বিচারপতি ছিলেন না, অর্থাৎ একজন প্রধান বিচারপতি তিনি অবসর গ্রহণের পরে কোনো রায়ে স্বাক্ষর করতে পারেন কিনা এবং স্বাক্ষর করলে সেটির আইনগত মূল্য কী, এটা ছিল মূল প্রশ্ন। আমি সেক্ষেত্রে আমাদের বিদ্যমান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে রুলস 1988 সাল, আমাদের সংবিধানের 105 অনুচ্ছেদ এবং আমাদের দেওয়ানি কার্যবিধি দেখিয়ে আমি মাননীয় আদালতকে বলেছি যে দেখেন, একটা হচ্ছে প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট, একটা রায় ঘোষণা, আর পরবর্তীতে রায় স্বাক্ষর করা সম্পূর্ণ 2টি ভিন্ন জিনিস। রায় যখন প্রোনাউন্স করা হয়েছিল তখন বিচারপতি এবিএম খায়রুল হক সাহেব তিনি বিচারাঙ্গনে আসীন ছিলেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে, কারণ আমাদের সিনিয়র একটি রায় দেখে বলেছেন যে কোনো কারণে একজন বিচারপতি রিটায়ারমেন্টের পরে গিয়ে তিনি সেই রায়ে যদি স্বাক্ষর করেন সেটি আদালতের দৃষ্টিতে এটি রায় হিসেবে গণ্য হবে না। আমি এই মামলার এই পয়েন্টের উপরে আমরা 2 জনই আমরা ইন্ডিপেন্ডেন্ট মতামত দিয়েছি, আমরা স্বাধীন মতামত দিয়েছি, আমাদের দেশের আইনের বিধানটা কি সেটা সম্পর্কে বলেছি এবং পরবর্তীতে এহসান সিদ্দিকী বলেছেন। আমরা যেটা বলেছি আদালতের কাছে যে আদালত যে রিভিউ পিটিশনটি শুনছেন, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি এবিএম খায়রুল হকের দেওয়া রায়, আমরা বলেছি এটা অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনা করতে হবে দেশের গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে, বিচ্যুত হয়েছে, মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের 13শ সংশোধনের মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন, সেটাকে ফিরিয়ে আসতে হবে।